অমাবস্যার রাত, সময় তখন প্রায় ৯টা। গ্রামের চণ্ডী মণ্ডপের পাশের পুরনো বটগাছের তলায় আজ আসর বসেছে। বটগাছের নিচে ৩ বন্ধু গোল হয়ে বসে আছে, হাতে তাদের টর্চ, আর সামনেই ২টো মোমবাতি টিম টিম করে জ্বলে চলেছে। হঠাৎই অজিতের মুখে ভয়ের ছাপ দেখা গেল। চল রে বিশু, এত রাতে বটতলায় বসা ঠিক হচ্ছে না। লোকে বলে এই গাছটায় নাকি। চুপ কর তো বোকা, আর কতবার বলবি? তোরা তো ভূতের গল্পই শুনতে চাস, তাই তো নিয়ে এলাম। ভয় ভয় পেয়ে চলবি কেন? এই তো সবে শুরু। আচ্ছা আচ্ছা, তোরা ব্রহ্মদৈত্যের গল্প জানিস? আমাদের গ্রামের সেই তালুকদার মণ্ডলের কথা। জানি জানি, সাদা ধুতি, বইতে আর হাতে ছাতা, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর তো পিশাচ। সে তো শ্মশানের মাংস খায়। পিশাচ? ধুর, সব হলো বুড়োদের বানানো গল্প। আসল ভয় হলো নিশিটা। পরিবেশে শব্দের মাত্রাটা ধীরে ধীরে বেড়ে যায়। চুপ একদম, নিশি নিয়ে মজা করতে নেই। নিশি নাকি অন্ধকারে একবার আপনজনের গলা নকল করে ডাকে, একবার সেই ডাক শুনলেই নাকি সব শেষ। রাত প্রায় 10:30 হয়েছে, অন্ধকারটা যেন আরো গাঢ় হয়েছে। চণ্ডী মণ্ডপের ওই চত্বর থেকে এবার সবাই একটু ভেতরের দিকে হাঁটা দিয়েছে। ৩ বন্ধু হেঁটে চলেছে, টর্চটা অজিতের হাতে। তারা বটতলা ছাড়িয়ে গ্রামের ফাঁকা মাঠের উদ্দেশ্যে এবার রওনা দিয়েছে। সুধীর হঠাৎই পা পিছলে পড়ে যায়। এটা কি হলো? পা জড়িয়ে ধরলো। বিশু দ্রুত সুধীরকে টেনে তোলে। সাবধানে, এই জায়গাটা আমার একেবারে ভালো লাগছে না। চল চল, তাড়াতাড়ি বাড়ি ফিরি। হঠাৎ সুধীরের মায়ের পরিচিত স্বরে একটা ডাক শোনা যায়। সুধীর, কোথায় গেলি বাবা? দেরি করিস না, চলে আয়। সুধীর চমকে দাঁড়িয়ে যায়। সে হঠাৎই একটা ঘোরে চলে যায়। মা ডাকছে, আমাকে আমাকে যেতেই হবে। বিশু সুধীরের হাতটা চেপে ধরে। দাঁড়া সুধীর, এটা এটা নিশির ডাক। তুই না বললি ওসব গল্প? ভুলে যাস না, নিশির ডাকে একবার সাড়া দিলেই ডাকটি আরো জোরে আসতে থাকে। এবারে আগের থেকেও একটু বিকৃত স্বর। সুধীর, আয় আমার কাছে। মাংস খাবি না? শব্দে যেন একটা পচা মাংসের গন্ধ মিশে আছে। অজিত ভয় কাঁপতে থাকে, আশেপাশে টর্চ ফেলে। টর্চের আলোয় দেখা যায় একটা ছায়া মূর্তি। যাস, শ্মশানের পেয়ে ওদিকে যাস না। হঠাৎই বিশু দ্রুত এক লহময় এক মন্ত্র আওড়াতে থাকে। তুই হবে ডাক্তার, তুই তুই এই গ্রামের পবিত্র শান্তি কোনোদিনও নষ্ট করতে পারবি না। মনে রাখিস, ব্রহ্মদৈত্যর ক্রোধ কিন্তু তোকে একেবারে গ্রাস করবে। বিশুর কথা শেষ হতেই বটগাছের দিক থেকে প্রচন্ড এক আলোর ঝলকানি দেখা গেল। সেই আলোয় দেখা যায় সাদা পোশাক পরে আর হাতে ছাতা নিয়ে এক বিশাল আকার ব্রহ্মদৈত্যর আবছা কায়া ধীরে ধীরে প্রকট হচ্ছে। পিশাচের ছায়ামূর্তিটা ব্রহ্মদৈত্যর কায়া দেখেই বিকট চিৎকারের সাথে ধীরে ধীরে মিলিয়ে যায়। সে ডাকটাও এবার ধীরে ধীরে থেমে যায়। নিমেষেই অন্ধকার ও নিস্তব্ধতা আবারও ফিরে আসে। সময় তখন ঘড়িতে প্রায় 11টার কাছাকাছি। ৩ বন্ধু দ্রুত ছুটতে ছুটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছায়, আর ওখানেই হাঁপাতে থাকে। সুধীর হাঁপাতে হাঁপাতেই মেঝেতে বসে পড়ে। আমি আমি প্রায় চলে যাচ্ছিলাম। সত্যিই কি নিশি? সত্যিই কি পিশাচ? বিশু, তুই ব্রহ্মদৈত্যের কথা কেন বললি? তুই জানলি কিভাবে? সবাই জানে ব্রহ্মদৈত্য হলো ন্যায়পরায়ণ ভূত। সে শুধু দুষ্ট আত্মাদের থেকে মানুষকে রক্ষা করে। নিশি আর ওই পিশাচ হলো তার একদম শত্রু। আর সত্যি ভয় পেলে সেই নামটাই যেন শেষ ভরসা। ৩ বন্ধু এবার একসাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে ফেরা শুরু করে। চল,
বাড়ি চল। আজকের গল্পটার নাম হবে পিশাচের নিশি। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা তো জানি। সেই রাতে রামপুরে নামলো বিশু। কলকাতা থেকে প্রায় 3 ঘন্টার পথ এই রামপুর। একসময়কার জমিদারদের এলাকা ছিল এই রামপুর। তাই সে স্টেশন থেকে নেমে কাঁচা রাস্তা ধরে রাজবাড়ির পথে হাঁটতে লাগলো। হ্যাঁ, আমি বিশু, কলকাতার এক দৈনিক পত্রিকার সাংবাদিক। একটা রহস্যজনক খবর পেয়েছিলাম। রামপুর রাজবাড়িতে নাকি এখনো রাজবধূর আত্মা ঘোরে, আর প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমায় শোনা যায় তার কান্না। তাই আর কৌতূহল চেপে রাখতে না পেরে এই বিষয়টি নিজের চোখে দেখার জন্য যাচাই করতে চলে এলাম। এসে দেখলাম মস্ত এক রাজবাড়ি। কোনো সন্দেহই নেই, একসময় রাজরাজাদের আলাদাই শাসন চলতো এই এলাকায়। দেখলে বোঝা যাবে যে সময়ের প্রভাব বিশেষভাবে রাজবাড়িটির ওপর পড়েছে। সেরকম লোকজনও নেই, শুধু বাড়ির নিচে একটা বয়স্ক দারোয়ানকে বসে থাকতে দেখলাম। তাকে গিয়ে বললাম, আজকের রাতটি ওখানে কাটাতে চাই, আর এই গুজবগুলো সত্যি কিনা তার বিষয়ে যাচাই করতে চাই। সাবধান বাবু, এই বাড়িতে কেউ রাত কাটায় না। গত বছরও শহরের এক ছেলে এসেছিল রিপোর্ট করতে, সকালে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। ভূতে? তা আমি বিশ্বাস করি না কাকা। শুধু একটা রিপোর্ট লিখবো, তারপর কাল সকালে চলে যাব। তুমি মানো আর বা নাই মানো, এবারের ইতিহাস কিন্তু অন্য কথাই বলে। এই শুনে বিশু আর কিছু বলল না। সে সরাসরি রাজবাড়িটির ভিতরে প্রবেশ করলো। যাকগে, আমার কি, সে তো আর এটা বলতে পারবে না যে আমি তাকে সাবধান করিনি। বিশু রাজবাড়িটির ভিতরে গিয়ে রেকর্ডারে সবকিছু রেকর্ড করতে থাকলো। সময় রাত 11:34। রাজবাড়ির ভিতরে আমি একা। এখন এক অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। সম্ভবত কারোর গান গাওয়ার শব্দ, কিন্তু এখানে আমি ছাড়া আর কেউই নেই। হ্যালো, কে ওখানে? না, এটা হাওয়ারই আওয়াজ মনে হয়। ফিরে যাও, ফিরে যাও। কে কে বললো এটা? এই এই দরজাটা কে বন্ধ করলো? কাকা, ও দারোয়ান কাকা, বলি দরজাটা খুলুন। রবির ভয় হতে লাগলো। কাঁপা হাতে সে মোবাইলের টর্চটা জ্বালালো, আর তখনই আলো পড়তেই এক পুরনো প্রতিকৃতির ওপর চোখ পড়ল তার। রানী কুমুদিনী দেবী, রামপুরের শেষ জমিদার রাজেন্দ্রনাথের স্ত্রী। তার চোখ যেন এখনো বিশুর দিকে তাকিয়ে আছে জল জল করে। এই ছবিটা, এ তো নড়ছে না। না না, এটা আমার কেবলই কল্পনা। আমি ঠিকই আছি। এটাকে ফেলে দিল। বিশু দেখলো ছবির পেছনে লোকানো ছিল একটা পুরনো ডায়েরি। ছবিটি ভেঙে যাওয়ার কারণে ছিটকে গিয়ে ডায়েরিটা মাটিতে পড়ে। সেটি খুলে সে দেখলো পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা এখনো পড়া যায়। আমি কুমুদিনী দেবী। এই রাজবাড়িতে আমার মৃত্যু নয়, আমার খুন করা হয়েছিল। আমার স্বামী রাজেন্দ্রনাথ আমাকে সন্দেহ করত। এক পূর্ণিমা রাতে এই কক্ষে এসে আমাকে শ্বাসরোধ করে মারে। মানে এই ঘরটাই সেই জায়গা? আমি ফিরে এসেছি,
আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। না না, তুমি নেই, তুমি 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 তো মৃত। তাহলে এটা কে? বিশু এতক্ষণ কেবলই নারীর শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু এইবার সেই নারী তার রূপ ধারণ করে বিশুর সামনে আসে। সে কি বিভৎস দৃশ্য! হঠাৎই কোথা থেকে আমার সামনে এক নারী মূর্তি প্রকট হলো। সারা শরীর তার সোনা দিয়ে ঢাকা, এলোমেলো চুল আর রক্তাক্ত তার মুখ। হঠাৎই জিনিসপত্রগুলো পড়ে যায়, গ্লাসটাও ভেঙে যায়, টর্চ নিভে যায়। আর সেই নারী মূর্তি হাতগুলো বাড়িয়ে দেয় আমার গলার দিকে। কি ঠান্ডা তার স্পর্শ! আমি শ্বাস নিতে পারছিলাম না। আস্তে আস্তে আমার দেহটি মাটিতে নেতিয়ে পড়ল। সেই রাতের পর বিশুকে আর কেউ খুঁজে পায়নি। রাজবাড়ির দারোয়ান সকালে কেবল তার রেকর্ডারটা পেয়েছিল। শেষ রেকর্ডিংয়ে শুধু একটাই কথা বাজছিল, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। রামপুরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। লোকজন বলে পূর্ণিমার রাতে এখনো শোনা যায় এক সাংবাদিকের হাঁপাতে হাঁপাতে দৌড়ানোর শব্দ, আর এক নারীর নরম কণ্ঠে বলা, ফিরে যাও, ফিরে যাও।